নাম দিয়ে এগুলো মোবাইল টোবাইল কাছে নিয়ে বসতে পারে না। কথা শুনতে পাওয়া যাচ্ছে? কথা কি শুনতে পাওয়া যায়? আচ্ছা, আজকে আমরা মেনলি আলোচনা করব অ্যাবাউট এসএলই। হ্যাঁ, এসএলই সম্পর্কে কথা বলবো। তা আমি তোমাদেরকে যেটা বলি যে আমরা জানি যে এসএলই একটা কি, কথা শুনতে পাওয়া যায়? আচ্ছা, আমি যে বলি যে এসএলই এটা হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ। কি বলেছি? এসএলই হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ, মানে কি ইট ইনভলভস দি কি মাল্টিপল সিস্টেমস অফ দি বডি। এই জন্য নাম হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ। সেখানে হচ্ছে যে এসএলই আরেকটা জিনিস হচ্ছে যে এসএলই কোন ধরনের ডিজিজ? ওয়ান টাইপ অফ অটো ইমিউন ডিজিজ। এসএলই ওয়ান টাইপ অফ অটো ইমিউন ডিজিজ। তারপরে আমি যদি বলি যে এসএলই একটা পেশেন্টের এসএলই আমার জানতে হবে যে মেনলি তোমাদেরকে জানতে হবে যে হঠাৎ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ এসএলই, হাউ উইল ইউ ইনভেস্টিগেট অফ এ পেশেন্ট উইথ এসএলই অ্যান্ড ম্যানেজমেন্ট। কী বলবো? যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ এসএলই এক নম্বর হচ্ছে একটা পেশেন্টের কী বলবো যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট অফ এ পেশেন্ট উইথ এসএলই। তারপর আমি কী বলবো যে পেশেন্টের লাস্টে বলবো যে ম্যানেজমেন্ট প্ল্যান। এটাই মেনলি আমরা কথা বলবো। তা আমরা সবাই জানি যে একটা এসএলইর আমাদের কী কী ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, তাই না? এসএলইর কী ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে এটা আমরা সবাই মোটামুটি মোরালে জানি, তোমার মনে পড়াইও দিয়েছে। তবে এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ এসএলই। যেমন একটা লেখা আছে, যেমন দেখো মেলার র্যাশ। এখন এটা হয় কোথায়? ইউজুয়ালি এটা একটা হচ্ছে ইরাথেমাটাস র্যাশ, এটা হবে ফ্ল্যাট অথবা রেজড হতে পারে, এবং ইউজুয়ালি ইট ইজ স্পেয়ারিং দি নেজোলাবিয়াল ফোল্ড। মানে কি এই যে আমার ফোল্ড আছে, এই যে নেজোলাবিয়াল ফোল্ড, এটা কিন্তু কখনো হবে না এসএলইর র্যাশ। তাহলে এসএলই যে মেলার র্যাশ বলি, বা আমরা বলি অনেক সময় বলি যে বাটারফ্লাই র্যাশ, মানে প্রজাপতির মতো এখানে থাকে, সেটা কি হবে? এখানে থাকবে ইরাথেমাটাস, এটা ফ্ল্যাটও হতে পারে, এটা রেজড হতে পারে, বাট এটা আর কি মনে করো এরকম স্কিনে এরকম র্যাশ, ইরাথেমাটাস র্যাশ বিভিন্ন কারণে হতে পারে। সেটা হতে পারে এসএলই, সেটা তোমার মনে করো হতে পারে ডার্মাটোমায়োসাইটিস, হতে পারে মিস কনস্টিটিউশন ডিজিজ। অনেক ডিজিজেই এরকম ফেসে কিন্তু যে তোমার এরকম ইরাথেমাটাস র্যাশ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে এসএলই যে র্যাশ, ইট ইউজুয়ালি স্পিয়ারিং দি নেজোলাবিয়াল ফোল্ড, বাট ডার্মাটোমায়োসাইটিস র্যাশ হয়, এটা সাধারণত এই নেজোলাবিয়াল ফোল্ডকে স্পেয়ার করবে না। অন্যান্য কারণে যদি র্যাশ হয়, এটা কিন্তু নেজোলাবিয়াল ফোল্ডকে স্পেয়ার ইউজুয়ালি করবে না। তাহলে একটা হলো মেলার র্যাশ। একটা হচ্ছে মানে ডিস্কোয়ার্ড র্যাশ। এটা কি হবে? ডিস্কোয়ার্ড মানে কি? এটা কয়েন শেপড একটা র্যাশ। কি হবে? এটাও ইরাথেমাটাস, এটাও ইউজুয়ালি একটা প্যাচ, রেস্ট প্যাচ। কি বলেছে? ডিস্কোয়ার্ড মানে কি এটা একটা কয়েন শেপড র্যাশ হবে। ইউজুয়ালি এটাও রেস্ট এবং এটাও ইরাথেমাটাস, এবং ইউজুয়ালি এদের কি হয়? এদের কিন্তু একটা স্ক্যারিং হয় এবং ফলিকুলার প্ল্যাঙ্ক দেখার দরকার নেই। তাই ডিস্কোয়ার্ড র্যাশ, কয়েন শেপড র্যাশ ইউজুয়ালি করে থাকবে, ওটা কারণ বলে ডিস্কোয়ার্ড র্যাশ। তাহলে এর আমার দুইটা ক্যারেক্টার, একটা মেলার র্যাশ, একটা হচ্ছে ডিস্কোয়ার্ড র্যাশ। এখন আরেকটা বলেছি যে ফটোসেন্সিটিভিটি মানে কি? ফটোসেন্সিটিভ মানে কি?
সাধারণত আমি বললাম যে যাদের বাটারফ্লাই র্যাশ থাকে তখন জিজ্ঞাসা করতে হয় যে বাবা বা মা আপনার এই আপনি যখন যান, আপনি যখন ঘরের বাইরে যান, যখন রোদ্রে যান, তখন রোদ্রে গেলে আপনার এই যে এরাইথেমাটাস র্যাশ এটা কি আরও লাল হয়ে যায়, আরও বেড়ে যায় কিনা? তখন বলবে হ্যাঁ বেড়ে যায়। তার মানে কি এটা ফটো সেন্সিটিভিটি আছে, মানে কি লাইটে গেলে ওই র্যাশটা কিন্তু অ্যাগ্রাভেট হচ্ছে, এই জন্য কি বলা হচ্ছে ফটো সেন্সিটিভিটি। ফটো সেন্সিটিভিটি নিয়মে গেল। এবার তোমরা আসো যে আমি যদি বলি ফটো সেন্সিটিভিটি গেল, এরপরে আসো যে ওরাল আলসার। ওরাল আলসার, এই ওরাল আলসার এটা মনে রাখতে হবে যে এখানে ওরাল আলসার ইট ইজ ইউজুয়ালি পেনলেস। কি বলেছি? ইট ইজ ইউজুয়ালি পেনলেস। এবার আসো আর্থ্রাইটিস। আমি বলেছিলাম এসএলের যে এটা কী হবে ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস, আগে তোমাকে পড়াইছিলাম হোয়াট আর দি কজেস অফ ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস। তার মধ্যে কিন্তু একটা কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে এসএলই। মনে রাখতে হবে এই এসএলের যে পলিআর্থ্রাইটিস ইট ইজ ইউজুয়ালি কি নন ইউরোসিভ, নন ডিস্ট্রাকটিভ। ঠিক আছে, এসএলই আর্থ্রাইটিস কি পলিআর্থ্রাইটিস কিন্তু নন ইউরোসিভ, নন ডিস্ট্রাকটিভ। তবে মনে রাখতে হবে কোনো কারণে যদি এসএলইতে ডিস্ট্রাকটিভ পলিআর্থ্রাইটিস হয়, ডিস্ট্রাকটিভ, তখন তার নাম হচ্ছে জেকবস আর্থ্রোপ্যাথি। তখন তার নাম কি? জেকবস আর্থ্রোপ্যাথি। বুঝা গেছে কথা? তখন তার নাম হচ্ছে জেকবস আর্থ্রোপ্যাথি যদি এসএলইতে ডিস্ট্রাকটিভ আর্থ্রাইটিস হয়। এবার আসো যে সেরোসাইটিস। আমরা জানি মানে সেরোসাইটিস মানে কি? সেরোসাইটিস মানে ইউজুয়ালি প্লুরেসি মানে প্লুরাল ইফিউশন, পেরিকার্ডাল ইফিউশন এবং পেরিটোনাইটিস মানে অ্যাসাইটিস। এই তিনটাকে একসাথে বলা হয়, এগুলো মানে সেরাস মেমব্রেনকে ইনভলভ করে, জন্য নাম হচ্ছে সেরোসাইটিস। তার মানে দেখো এসএলইতে কী হতে পারে? আমার হতে পারে প্লুরেসি হতে পারে, প্লুরাইটিস চেস্ট পেন হতে পারে, এবং যখন প্লুরেসি হবে তখন যদি আমি ওই পেশেন্টকে অসিলেট করি তখন প্লুরাল লাভ পাওয়া যেতে পারে। তাহলে ইন কেস অফ সেরোসাইটিস আমি কী পাবো? প্লুরেসি, প্লুরাল লাভ, তারপর আছে প্লুরাল ইফিউশন। ঠিক তেমনই পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল রাব এবং কি পেরিকার্ডিয়াল ইফিউশন, এগুলো পাওয়া যেতে পারে। এবার আসো যে রেনাল ডিসঅর্ডার। মনে রাখতে হবে যে আসলে তোমাদের এত ডিটেলস যদিও লাগবে না, তো মনে রাখতে হবে যে এসএলইতে যে রেনাল ইনভলভমেন্ট হয় তার ডিফারেন্ট স্টেজিং আছে, যে স্টেজ 1, 2, 3, 4 মানে কোন কোন ধরনের ইনভলভমেন্ট হয়। তা তোমাদের যদিও এখানে এরকম এত ডিটেলস লাগবে না, তোমরা মনে রাখতে হবে যে এসএলইতে ইউজুয়ালি কী হবে, আমার প্রোটিনিউরা হতে পারে, আমার হেমাচুরা হতে পারে, এবং সেই হেমাচুরিয়াটা ইউজুয়ালি হবে কি হবে টিউবুলার হতে পারে, আবার এটা তোমার কি হতে পারে, হতে পারে কি ইউজুয়ালি গ্লোমেরুলার। তাহলে এরকম যদি হয় তাহলে কী হয়, যদি পেশেন্টের প্রোটিনিউরিয়া হয় মোর দ্যান 0.5 গ্রাম পার 24 আওয়ার্স, এটা একটা হতে পারে। অথবা পেশেন্টের কী হতে পারে, হেমাচুরিয়া। সেটা কী হবে, আমি যদি ওই পেশেন্টের ইউরিন আরামি করি তাহলে কী হবে, রেড সেল পাওয়া যেতে পারে, রেড সেল কাস্ট এগুলো পাওয়া যেতে পারে। এটা হচ্ছে তাহলে রেনাল ইনভলভমেন্ট। এবার আসো তোমার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট। নিউরোলজিক্যাল তার মানে কি? নিউরোলজিক্যাল মানে কি হবে, সিজার অর সাইকোসিস। কি বলেছি? সিজার অর সাইকোসিস ইন দি অ্যাবসেন্স অফ, মানে অন্য কোনো কারণে নাই। একটা মানে এসএলই আছে কিন্তু তার অন্য কোনো কারণে তার সিজার হচ্ছে না। মানে কি আমার কী কারণ জানি সিজার, যেমন একটা যে কোনো মেটাবলিক কারণ হতে পারে, যেমন হাইপোনাট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, এটা হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা রেনাল ইম্পেয়ারমেন্ট, রেনাল ডিজিজ, মনে করো বিভিন্ন মেটাবলিক, বিভিন্ন ড্রাগ দ্যাট অলসো কজিং সিজার অ্যান্ড সাইকোসিস। মনে রাখতে হবে যে আমার একটা পেশেন্ট এসএলই আছে, তার সিজার হচ্ছে কিন্তু অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মনে করতে হবে সাধারণত ওর সিএনএস ইনভলভমেন্ট আছে বাই এসএলই। কি আছে? সিএনএস ইনভলভমেন্ট আছে ডিউ টু এসএলই, নট ডিউ টু আদার কজেস লাইক কি লাদার কোনো ড্রাগ অথবা এনি মেটাবলিক ডেরাজমেন্ট। ক্লিয়ার? এরপর আসো যে হেমাটোলজিক্যাল। মনে রাখতে হবে যে আমরা যদি বলি, এক কথায় যদি বলি যে দেখো যে মনে রাখার নিয়ম হচ্ছে প্যানসাইটোপেনিয়া। কি বলেছি? মনে রাখার নিয়ম হচ্ছে প্যানসাইটোপেনিয়া। তার মানে কি পেশেন্টের হতে পারে অ্যানিমিয়া, হতে পারে লিউকোপেনিয়া, হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়া। তার মানে এসে মনে রাখতে হবে কি হেমাটোলজিক্যালের মধ্যে প্যানসাইটোপেনিয়া একটা অ্যানিমিয়া ইউজুয়ালি হয় কি হেমোলাইটিক অ্যানিমিয়া। কেন হেমোলাইসিস হয়? এটাকে বলা হয় অটো ইমিউন হেমোলাইসিস, কুমস পজিটিভ অটো ইমিউন হেমোলাইসিস। এটা হচ্ছে এর কারণে তোমার অ্যানিমিয়া হতে পারে। 2 নম্বর হচ্ছে যে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া মানে আমাদের লিউকোসাইট কোন কত 4000 থেকে 11000, তার মানে লিউকোপেনিয়া লেস দ্যান 4000, এটা হচ্ছে লিউকোপেনিয়া। আর ওটা হতে পারে কি লিম্ফোপেনিয়া, মানে এটা পার্ট অফ লিউকোপেনিয়া, সেটা থেকে আমার
বললাম হচ্ছে লিম্ফোপেনিয়া হবে লেস দেন 1000, লিম্ফোপেনিয়া হবে লেস দেন 1000। আরেকটা হচ্ছে যে তোমার থ্রম্বোসাইটোপেনিয়া, আমরা জানি কত, এটা হচ্ছে 1.5 থেকে আমরা জানি 1.5 থেকে 3.5 লাখ, তো এখানে হবে লেস দেন 1 লাখ। যদি হয় তাহলে বুঝতে হবে এটা তার হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, কিন্তু অন্য কোনো কারণ থাকা যাবে না, এখানেও তাই। ইন দি অ্যাবসেন্স অফ এনি অফেন্ডিং ড্রাগ দ্যাট মে প্রডিউস কি থ্রম্বোসাইটোপেনিয়া গেল। এরপর আসো যে ইমিউনোলজিক্যাল। আমরা জানি যে ইমিউনোলজিক্যালের মধ্যে প্রথমে আমাদের লিখতে হবে কি অ্যান্টি, লেখো ইমিউনোলজিক্যালের মধ্যে আছে কি কি, একটা হচ্ছে অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি, অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি, অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি একটা। তারপর হতে পারে যে প্রেজেন্স অফ অ্যান্টি এসএম অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিবডি টু অ্যান্টিবডি মানে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, এক কথায় এসএম মানে স্মিথ, তাহলে একটা হচ্ছে অ্যান্টি ডিএনএ অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি অথবা পজিটিভ অ্যান্টিফসফোরিক অ্যান্টিবডি, এটা হচ্ছে ইমিউনোলজিক্যালের মধ্যে গেল। আর লাস্ট আছে দেখো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, লাস্ট আছে কি এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা বলবো যে পেশেন্টের এসএলই তার আছে, যখন এখানে আমি 11টা ক্রাইটেরিয়া বলেছি, এই 11টা ক্রাইটেরিয়ার মধ্যে 4টা যদি থাকে তখন থেকে আমরা বলবো যে ওই পেশেন্টের এসএলই প্রেজেন্ট। এটা হতে পারে একই সময়ে প্রেজেন্ট থাকতে পারে, একই সময়ে অথবা সিরিয়াল একটার পর একটা আসতে পারে। তাহলে এটা পেশেন্ট যদি 4টে অথবা তার বেশি ক্রাইটেরিয়া থাকে ইন দি বেড সাইড, তখন ওদের ক্লিনিক্যালি বলতে পারবো এটা পেশেন্টের হ্যাভিং এসএলই। ক্লিয়ার? এখন আমি তোমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বললাম, এখন মনে করো এর মধ্যে কিন্তু আমাদের ইনভলভমেন্টগুলো হয়ে গেছে। যেমন আমার কি আছে সিএনএস ইনভলভমেন্ট আছে, আমার এখানে কি আছে হার্টের ইনভলভমেন্ট আছে, আমার লাংসের ইনভলভমেন্ট, যদি ওখানে ডিটেলস লেখা নেই, রেসপিরেটরি ইনভলভমেন্ট কিন্তু লেখা নেই, তাহলে আমার হার্ট লাংস গেল। এমন হতে পারে আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট, হতে পারে আমার রেনাল ইনভলভমেন্ট, হেমাটোলজিক্যাল, তারপর হতে পারে কি কিছু ইমিউনোলজিক্যাল ব্লাড টেস্ট, কিছু ব্লাড টেস্ট। তাহলে আমি তোমাকে বললাম যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা ভালো করে মুখস্থ রাখবে এবং ভিতরে ভিতরে কোন কোন ফাইন্ডিংস আছে এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। আর আমি যদি তোমাদেরকে এমনি বলি যে আসলে কী কী হতে পারে, একটা পেশেন্ট আমি বললাম যে আলাদা আলাদা করে যদি বলি যে তোমার কী কী লেশন হতে পারে, তাই না, এরকম বলতে পারি, এরকম বলতে যে কী কী লেশন তোমার প্রয়োজন। তাহলে স্কিনে কী হতে পারে আমি যেমন বলি, আমি কী বলেছিলাম স্কিনে মেলার র্যাশ, স্কিনে কী কী লেশন হতে পারে ইন এসএলই, একটা হতে পারে মেলার র্যাশ, একটা হতে পারে কী বলেছি ডিসকয়েড র্যাশ, একটা হতে পারে কী বলেছি ফটোসেন্সিটিভিটি, এগুলো সব হতে পারে, তাই না। আরেকটা হতে পারে যে অনেক সময় এসএলইতে হয় লিবিডো রেটিকুলারাইজ, যদি আমার জানার দরকার নেই, আমি তোমাদের আগে যদি পড়াইছি ওগুলো যদি মনে রাখো যে স্কিন হতে পারে মেলার র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ডিসকয়েড র্যাশ, শেষ। এখন তোমার কিডনিতে কী হতে পারে, আমি বলেছি কিডনিতে একটা হচ্ছে প্রোটিনিউরিয়া, একটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে হেমাচুরিয়া, তাহলে রেনাল শেষ। কার্ডিওভাস্কুলার, এবং কার্ডিওভাস্কুলারের মধ্যে দেখো ওখানে সময় বলেছিলাম যে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাল এবং পেরিকার্ডাল ডিফিউশন, ওই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে কী বলেছিলাম পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাল ডিফিউশন ইন দি আন্ডার দি হেডলাইন অফ সেরোসাইটিস বলেছিলাম। এখানে এক্সট্রা তোমার হতে পারে কি ইভেন্টের মায়োকার্ডাইটিস হতে পারে, ইভেন্টের কী হতে পারে কার্ডিওভাস্কুলারের মধ্যে হতে পারে পেরিকার্ডাইটিস, হতে পারে মায়োকার্ডাইটিস। আরেকটা কী হতে পারে, আরেকটা হতে পারে মনে করতে হবে এদের ক্ষেত্রে কিন্তু কী হয় তোমার একটা এন্ডোকার্ডাইটিস হয়, এখানে কী হয় একটা এন্ডোকার্ডাইটিস হয়, সেই এন্ডোকার্ডাইটিসের নাম হচ্ছে লিম্বেন স্যাক এন্ডোকার্ডাইটিস। কী হয় লিম্বেন স্যাক এন্ডোকার্ডাইটিস। এখন আসো এতে যদি লাংস ইনভলভমেন্ট হয়, লাংসে কী হতে পারে, আমি আগে তোমাদের সেরোসাইটিস আন্ডারে বলেছিলাম যে প্লুরাসি এবং প্লুরাল ডিফিউশন। এছাড়া আর কী হতে পারে, যেমন তার হতে পারে যেমন আমি তোমাকে বলি এসএলই নিউমোনাইটিস, হতে পারে নিউমোনাইটিস, হতে পারে অ্যাটেলেকটেসিস, মানে অ্যাটেলেক্টেসিস একটা নাম হচ্ছে কলাপস হওয়া, অনেকটা কলাপসের মতো, এবং এসএলই সামটাইমস কজিং পালমোনারি ফাইব্রোসিস, কী করতে পারে পালমোনারি ফাইব্রোসিস। তোকে বলেছিলাম নিউরোলজিক্যালের মধ্যে কী বলেছিলাম, নিউরোলজিক্যালের মধ্যে হঠাৎ নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন বলেছিলাম যে সিজার অর সাইকোসিস ইন দি অ্যাবসেন্স অফ অফেন্ডিং ড্রাগ অর মেটাবলিক ডিরাজমেন্ট তোমাদেরকে বলেছিলাম। কিন্তু এছাড়াও হতে পারে যেমন বিভিন্ন ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, কোরিয়া হতে পারে, ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, অথবা অনেক সময় কী হয় এমন করে লিম্ফোসাইটিক মেনিনজাইটিস, কী করতে পারে লিম্ফোসাইটিক মেনিনজাইটিস। এরপর আসো হেমাটোলজিক্যাল, আমাদের হেমাটোলজিক্যাল বলেই দিয়েছিলাম যে কী করতে পারে হেমাটোলজিক্যাল আন্ডারে যে প্যানসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া সেটা কি অ্যানিমিয়া, লিকোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া। আমি বলছিলাম অ্যানিমিয়া কী করে, ইউজুয়ালি করে হচ্ছে অটোইমিউন হেমোরাইটিক অ্যানিমিয়া,
করতে পারে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া কী হতে পারে, নিউট্রোপেনিয়া হতে পারে, লিম্ফোপেনিয়াও হতে পারে। আর কি হতে পারে যে পেশেন্টের তোমার কি মরিজান দেওয়া হতে পারে, আর থ্রোম্বোসাইটোপেনিয়া, তিনটে আমার প্যানসাইটোপেনিয়া শেষ। এবার আসো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মধ্যে কী হতে পারে যে আমি তোকে বলেছি যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আমি বলি মানে মাউথ আলসার, আমি বলছিলাম ওরাল আলসার পেনলেস, তাহলে শুনলেও মানে এলিমেন্টারি সিস্টেমের মধ্যে, তাহলে একটা হতে পারে ওরাল আলসার হতে পারে। আর একটা হতে পারে কি তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মধ্যে অনেক সময় এসিলে আমরা জানি যে সেকেন্ডারি ভাস্কুলাইটিস করে, এসিলে কী করে সেকেন্ডারি ভাস্কুলাইটিস। তোমাদের ভাস্কুলাইটিস হয়তো তোমাদের ডিটেলস পড়া হয় না, আমরা জানি দুই ধরনের হয়, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি ভাস্কুলাইটিস। এই সেকেন্ডারি ভাস্কুলাইটিস কিছু কারণ আছে, মানে SRA, SLE, সিস্টেমিক স্ক্লেরোসিস, এগুলো সব সেকেন্ডারি ভাস্কুলাইটিস করে। তো যখন ভাস্কুলাইটিস করবে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেন, বাউল ইনফার্কশন এবং পারফোরেশন ডিউ টু মেজেন্ট্রিক ভাস্কুলাইটিস। কি যদি মেজেন্ট্রিক ভাস্কুলাইটিস হয় পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেন, পারফোরেশন এবং কি ইনফার্কশন। ঠিক আছে, এগুলো গেল। আর একটা আসো যে এবার আমাদের মধ্যে মোটামুটি সিস্টেম ওয়াইজ আমাদের কাছে বলা কিন্তু মোরাললেস শেষ হয়ে গেল সিস্টেম ওয়াইজ। এখন আসো যে আমরা এই পেশেন্টের কীভাবে ডায়াগনোস করব, হাউ উইল ইনভেস্টিগেট অফ এ পেশেন্ট উইথ কি SLE। কীভাবে এই পেশেন্টকে ইনভেস্টিগেশন করব। প্রথমে আমরা কী করবো, এই পেশেন্টগুলো আসবে, আমরা একটা করবো হচ্ছে তোমার কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ESR। কী হবে, কী করবো, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ESR। কী হবে, ESR মে বি হাই। কী করবো, ESR মে বি হাই। 2 নম্বর হচ্ছে লিখবো CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সেটা মানে কী হতে পারে, নর্মাল হতে পারে, সিরিঅ্যাক্টিভ প্রোটিন হাইও হতে পারে। CRP মে বি হাই, CRP মে বি নর্মাল, একটা গেল। এরপর আসলে আমরা কী করবো, রুটিন টেস্ট বলতে আমরা সবই করে ফেলবো। সেটা কি, যেমন এই পেশেন্ট আমরা করবো কি, দেখো একটা প্রকার ইউরিন RME, দেখো ইউরিন RME, ইউরিন মধ্যে কী পাবো, মেবি দেয়ার ইজ প্রেজেন্স অফ প্রোটিন ইউরিয়া এবং মানে রেড ব্লাড সেল এবং প্রোটিন মেবি প্রেজেন্ট ইন ইউরিন হতে পারে। এবার দেখো সিরাম ক্রিয়েটিনিন কেন করবো, কারণ আমরা জানি SLE মে ইনভলভ দ্য কিডনি এবং দের মেবি চান্স অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, তাই ক্রিয়েটিনিন মে বি রেস্ট, সিরাম ক্রিয়েটিনিন মে বি রেস্ট। এরপর আসো SGPT মনে রাখতে হবে SLE মে কজিং লিভার ডিরাজমেন্ট, সেখানে SGPT মে বি রেস্ট। এরপর আসো এই পেশেন্টের কী করবো, আমরা একটা কী করতে পারি, ECG করতে পারি। মনে করো আমি বলতেছি আর ECG, এগুলো তোমার পরে লিখবে আর কি, তারপর আমি আগে থেকে বলে দিয়েছি রুটিন ওয়াইজ। এটা হতে পারে ECG একটা করতে পারো। 2 নম্বর করতে পারো X-ray। কেন করবা X-ray, কারণ মেবি দেয়ার ওই যে রেসপিরেটরি ইনভলভমেন্ট, মেবি প্লুরাল ইফিউশন, মেবি কি ফাইব্রোসিস, মেবি অ্যাটেলেকটেসিস, এগুলো হতে পারে। তাই দেখতে হবে আমার X-ray কোনো চেঞ্জ আছে কিনা, তাই X-ray। এরপরে আসো, এগুলো আমি রুটিন টেস্ট বললাম। এখন আসো পেশেন্ট মে হ্যাভ SLE পেশেন্ট মে হ্যাভ মেনি কোমরবিডিটিস। তাই কী করতে পারে, পেশেন্টের একটা লিপিড প্রোফাইল এবং ব্লাড সুগার টেস্ট, লিপিড প্রোফাইল এবং ব্লাড সুগার টেস্ট অবশ্যই করতে হবে। এখন আসো ডায়াগনস্টিক কী কী টেস্ট করবো, ডায়াগনস্টিক টেস্ট এর মধ্যে একটা কি লেখো যে প্রথমে লেখো ANA মেবি পজিটিভ, ANA। তারপরে লেখো অনেক সময় ANA মেবি নেগেটিভ, তার মানে ANA নেগেটিভ SLE কিন্তু পাওয়া যেতে পারে, যেটি চান্স অফ ANA নেগেটিভ হয়ে SLE হতে পারে। যদিও ANA টেস্টের সেন্সিটিভিটি অনেক হাই, কিন্তু তারপরেও ANA নেগেটিভ হয়েও আমার SLE হতে পারে। তাহলে প্রথমে লেখো ANA, তারপরে লেখো NTDS-DNA, এটা করবো। এখন মনে করো একটা পেশেন্টের আমার হাই সাসপিশন অফ SLE, ক্লিনিক্যালি পেশেন্ট ইজ SLE বাট ANA অ্যান্ড NTDS-DNA টেস্ট ইজ অলসো নেগেটিভ। তখন কী করবো, তখন বলতে হবে অ্যান্টি-স্মিথ অ্যান্টিবডি, NTSM অ্যান্টিবডি, যার নাম হচ্ছে অ্যান্টি-স্মিথ অ্যান্টিবডি। ইট ইজ ভেরি স্পেসিফিক ফর SLE। কী বলেছি, অ্যান্টি-স্মিথ অ্যান্টিবডি, ইট ইজ ভেরি স্পেসিফিক ফর SLE। তারপরে আসো, এরপরে যেটা করবো যে NTRO টেস্ট, NTRO কেন, NTRO মানে NTRO অ্যান্টিবডি। এর কারণ হচ্ছে NTRO অ্যান্টিবডি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, যদি কোনো প্রেগনেন্সি হয় এটা যদি পজিটিভ থাকে মনে রাখতে হবে বাচ্চা যদি এটা হবে তার দেয়ার ইজ চান্স অফ কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক। আরেকটা কি এটা আছে NTRO অ্যান্টিবডি, কারণ যদি এটা পজিটিভ হয় দেয়ার ইজ চান্স অফ কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক অফ দ্য নিউ বর্ন বেবি।
আরেকটা হচ্ছে লাস্টে বলতে হবে যে পেশেন্ট রেনাল ইনভলভমেন্ট থাকে, দেয়ার ইজ চান্স অফ আমি কী করবো, তার রেনাল বায়োপসি করবো। কী করবো? রেনাল বায়োপসি। এখন আসো, আমি যদি বলি একটা পেশেন্টের, আমি যদি বলি হঠাৎ দি ফিচার্স আমি বোধহয় ইনফিউশন বললাম, কিন্তু এখন আসো আমি যদি বললাম হঠাৎ দি ফিচার্স অফ অ্যাক্টিভ এসএলই, ফিচার্স অফ অ্যাক্টিভ এসএলই। মনে করো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, সে তোমার কাছে ইমিউন ছিল, ওষুধ দিয়েছো, পেশেন্ট এসএলই ভালো হয়ে গেছে। এখন তোমার কাছে আসলো, তুমি কীভাবে বুঝবা এখন এই পেশেন্টের অ্যাক্টিভ এসএলই আছে বা এসএলই ফেলিয়ার হয়েছে? তার মানে যদি এক কথায় বলি, পেশেন্টটা আগে আমার কাছে যে সাইন সিমটমসগুলো নিয়ে এসেছিল সেগুলোর ফেলিয়ার হয়ে যাবে। দেখা যাচ্ছে আগে ওরাল আলসার ভালো হয়ে গেছিল, আবার ওরাল আলসার হয়েছে, তার ম্যালারিয়াসটা আরও প্রমিনেন্ট হয়ে গেছে, তার অ্যালোপ্যাথি, তার ওরাল আলসার ওগুলো বললাম, তার আর্থ্রাইটিস বেড়ে গেছে, তাই না, জয়েন্ট পেন অনেক বেড়ে গেছে। তাহলে এগুলোকে আমি বুঝে ফেললাম যে পেশেন্টের আগে যে সিমটমস অথবা সাইন অফ এসএলই ছিল সেগুলো কিন্তু এখন কী হয়েছে, ফেলিয়ার অফ হয়ে গেছে, সেগুলো বেড়ে গেছে। এখন ইনভেস্টিগেশন করলাম, যদি দেখা যায় পেশেন্টের, এবার আসো তাহলে আমি বলছি হঠাৎ ফিচার্স অফ অ্যাক্টিভ এসএলই লিখতে হবে যে এক্সাজারবেশন অফ প্রিভিয়াস সাইন অর সিমটমস অফ এসএলই। এক নম্বর লিখতে হবে ইএসআর রেস্ট, ইএসআর কী হবে, রেস্ট, তাহলে বুঝতে হবে যে আমার এখানে অ্যাক্টিভ এসএলই সম্ভাবনা আছে। তারপরে লিখতে হবে লিউকোপেনিয়া, এরও ফিচার্স অফ অ্যাক্টিভ এসএলই। তারপরে লিখতে হবে যে লিম্ফোপেনিয়া, লিউকোপেনিয়া, লিম্ফোপেনিয়া এগুলো ফিচার্স অফ অ্যাক্টিভ এসএলই। অ্যানিমিয়া এরাও কিন্তু অ্যাক্টিভ এসএলইর ফিচার, মানে হেমোরাজিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলোও অ্যাক্টিভ এসএলইর ফিচার। আরেকটা হচ্ছে লেখো, লাস্ট হচ্ছে হাইপোকমপ্লিমেন্টেমিয়া, হাইপোকমপ্লিমেন্টেমিয়া মানে কমপ্লিমেন্ট লেভেল ইউজুয়ালি লো, কমপ্লিমেন্ট C3 C4 এগুলো বলে। এই হাইপোকমপ্লিমেন্টেমিয়া ইজ অলসো এ ফিচার্স অফ অ্যাক্টিভ এসএলই। তাহলে আমরা পড়লাম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ এসএলই, মোটামুটি সিস্টেম অফ এসএলই, how will you investigate of a patient with SLE, আর লাস্টে আমরা পড়বো ম্যানেজমেন্ট। লাস্টে কি পড়বো আমরা? এখন পড়বো হচ্ছে মেনলি ম্যানেজমেন্ট অফ এসএলই। মনে রাখতে হবে যে ম্যানেজমেন্ট অফ এসএলইর মধ্যে আমি যদি সবচেয়ে ভালো করে যেটা বলি যে আমাদের মনে রাখতে হবে যে পেশেন্ট এডুকেশন, এটা হচ্ছে ভাইটাল কি খুবই ইম্পর্টেন্ট ফর ম্যানেজমেন্ট। আমরা জানি এসএলই কখনো ভালো হয়ে যাবে, একেবারে পেশেন্ট ভালো হয়ে যাবে না। এটা হচ্ছে ডিজিজ অফ রিল্যাপস অ্যান্ড রিমিশন, কখনোই ভালো হয়ে যাবে না। সেই জন্য পেশেন্ট এডুকেশন কী হবে, ইজ ভাইটাল। সেখানে আমার কী বলতে হবে, আমার বলতে হবে যে আপনার রোগটা, আমার মনে করি যে পেশেন্ট এডুকেশনের আন্ডার কী হবে, আমার বলতে হবে যে প্যাথোফিজিওলজি অফ দ্য ডিজিজ, মানে কি বলবো যে বাবা আপনার রোগটা তো এরকম, এই সব কিছু বলতে হবে যে আপনার এই কারণে রোগটা হয়েছে, অ্যাকচুয়ালি কল জানা নেই, বিভিন্ন জেনেটিক ফ্যাক্টরস, ইনভারনমেন্ট ফ্যাক্টরস, এগুলো বিভিন্ন ফ্যাক্টর দায়ী, কিন্তু এগুলো ট্রিটমেন্ট ব্যবস্থা এরকম আছে, সব কিছু তোমাকে ডিটেলস, ঠিক আছে, বলতে হবে। যে প্যাথোফিজিওলজি অফ ডিজিজের সঙ্গে বলতে হবে কার্ডিনাল ফিচার, বলতে হবে যে আপনার এই রোগটা এরকম বাবা, আপনার এই জিনিস ইনভলভমেন্ট হয়, আপনার অসুখটা এই পর্যায়ে আছে, তাহলে বলতে হবে প্যাথোফিজিওলজি অফ ডিজিজ, কার্ডিনাল ফিচার অফ দ্য ডিজিজ, তার ডায়াগনোসিসটা কী, এর ন্যাচারাল কোর্সটা কেমন, কী কী ম্যানেজমেন্ট অপশন আমার হাতে আছে, এগুলোর সঙ্গে তাকে ডিটেলস পেশেন্ট এডুকেশন দিতে হবে। এখন যেমন তোমাকে আরো বলি, ডিটেলস আমি বলবো না, পেশেন্টের সময় ডিটেলস বলি, তোমাদের আসলে এত লাগবেও না, আমি চিন্তা করছি বলবো কিনা আর কি, যে পেশেন্ট এডুকেশন সম্পর্কে ডিটেলস লাগবে না। এখন তোমাদেরকে আমি বলবো যে আসো পেশেন্ট এডুকেশন, এখন লেখো যে পেশেন্ট এডুকেশন একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা বলবো হট টু অ্যাভয়েড, এটা লেখো। কী দেবো, কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে, পেশেন্ট এডুকেশন দিচ্ছে, হট টু অ্যাভয়েড, কী কী জিনিস আমার অ্যাভয়েড করতে হবে সেটা লেখো। সেটা কি, প্রথমে লেখো স্মোকিং, এটা অ্যাভয়েড করতে হবে, স্মোকিং করা যাবে না। সান এক্সপোজার ইন ফটো সেন্সিটিভ পেশেন্ট, যে পেশেন্টটা ফটো সেন্সিটিভ সে সান এক্সপোজার যাইতে পারবে না। তারপর লেখো কোন কোন ড্রাগকে অ্যাভয়েড করতে হবে, ইনকেস অফ এসএলই, কোন কোন ড্রাগকে অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে একটা লেখো স্পারফ্লক্সাসিন, ড্যাপসন, অ্যামিওডারন, কি বলেছি, স্পারফ্লক্সাসিন,
ড্যাপসন, অ্যামিওডারন, সালফার ড্রাগস, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে। আর যদি কোনো পেশেন্টের অ্যান্টিফসফোরিক অ্যান্টিবডি পজিটিভ হয়, অ্যান্টিফসফোরিক অ্যান্টিবডি, তখন মনে রাখতে হবে সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর এবং পিল অ্যাভয়েড করতে হবে। কক্স টু ইনহিবিটর এবং পিল এই দুটোকে তখন অ্যাভয়েড করতে হবে ইফ দি সাবজেক্টস হ্যাভিং পজিটিভ অ্যান্টিফসফোরিক অ্যান্টিবডি। আর মনে রাখতে হবে আমাদের কনসেপশন আছে দেয়ার আর সাম ড্রাগস দ্যাট কজিং এসএলই, সেটাকে আমরা বলি ড্রাগ ইনডিউসড এসএলই, মানে ড্রাগ খাইলে সেটা এসএলের মধ্যে ফিচার চলে আসে। ঠিক আছে। যেমন তোমার ইম্পর্টেন্ট ড্রাগ বলি, যেমন আইসোনিয়াজাইড, যেমন লিখা আছে লুপাস রিয়াকশন করে, দেখো লিখা আছে লুপাস রিয়াকশন। তার মানে কিছু কিছু ড্রাগ আছে সেটা কী করবে, খাইলে কী হতে পারে, তার লুপাসের রিয়াকশন হতে পারে, লুপাসের মতো হয়ে যেতে পারে, এটাকে বলে ড্রাগ ইনডিউসড এসএলই। তবে মনে রাখতে হবে যে এই ড্রাগ ইনডিউসড এসএলই যেগুলো করে সেগুলো ড্রাগ ইজ নট অ্যাভয়েড, সেটাকে ড্রাগ ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন এ পেশেন্ট উইথ এসএলই। তার মানে কি, যে ড্রাগ আমার এসএলইকে করতে পারে, ড্রাগ ইনডিউসড এসএলই করে, যেসব ড্রাগ ইনডিউসড এসএলই করে সেসব ড্রাগ যাদের এসএলই আছে তাদেরকে দেওয়া যাবে না, এরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। ক্লিয়ার। তারপরে এক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে যেমন আইইউডি। ঠিক আছে, কি বলেছি, আইইউডি মানে আইইউডি মানে ইন্টারনেট ডিভাইস। আরেকটা পেশেন্ট হচ্ছে প্রেগনেন্সি ডিউরিং অ্যাক্টিভ ডিজিজ। অনেক পেশেন্ট বলতে পারে যে আপনি যদি ধরো আমার রিপ্রোডাক্টিভ এজের ফিমেল বলতে পারে যে আমি কি কনসিভ করতে পারবো, আমার তো এসএলই, বলতে হবে যে হ্যাঁ আপনি কনসিভ করতে পারবেন, এডুকেশনের পার্ট। কখন, যদি আপনার ডিজিজটা একেবারে রিমিশনে থাকে, কুইসেন্ট থাকে ফর 6 মান্থ ওনলি 1 হাইড্রোক্সিক্লোরোকুইন। মানে কি, তারপরে পেশেন্ট বলতে হবে, যদি বলে এরকম কোনো পেশেন্ট জিজ্ঞেস করে যে আপনি এডুকেশনের মধ্যেই পার্ট এটা, যে না পেশেন্ট প্রেগনেন্ট নিতে পারবে যদি ডিজিজটা একেবারে রিমিশনে থাকে 6 মান্থ ওনলি উইথ হাইড্রোক্সিক্লোরোকুইন, তখনই কিন্তু এই প্রেগনেন্ট পেশেন্ট কী করতে পারবে, সে মানে একটা রিপ্রোডাক্টিভ ফিমেল সে কনসিভ করতে পারবে। এখন আসলে ডায়েট, হোয়াট ইজ অ্যাবাউট ডায়েট, বলতে হবে এসএলই পেশেন্টের কী করতে হবে, অবশ্যই ব্যালেন্স ডায়েট নিতে হবে। ডায়েট কি, ব্যালেন্স ডায়েট। এবার লেখো এর মধ্যে কী হবে, লো সল্ট, কী হবে, লো সল্ট, লো ফ্যাট, আর মিল্ক, ফ্রুটস অ্যান্ড ফিশ, এগুলো বেশি বেশি করে নিতে হবে। কি কি বলেছি, এই ব্যালেন্স ডায়েট, লো সল্ট, লো ফ্যাট, মিল্ক, ফ্রুটস এবং ফিশ। এর সাথে থাকবে অ্যাডিকুয়েট ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিন। কী থাকবে, অ্যাডিকুয়েট ক্যালসিয়াম, ভিটামিন ডি অ্যান্ড প্রোটিন। এবার আসো ইমিউনাইজেশন। হোয়াটস অ্যাবাউট ইমিউনাইজেশন, মনে রাখতে হবে নিউমোকক্কাল এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল, ইনফ্লুয়েঞ্জা। এরপর হচ্ছে হেপাটাইটিস বি, অনেক কোনো ক্ষেত্রে হিউম্যান এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, আর টিটানাস টক্সয়েড। কী বলেছি, ইমিউনাইজেশন কী নিতে হবে, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং টিটানাস টক্সয়েড, এগুলো ভ্যাকসিন নিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন শুড নট বি গিভেন ইন এ পেশেন্ট উইথ এসএলই। কি, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন শুড নট বি গিভেন। এটা হচ্ছে ইমিউনাইজেশন। এখন আসো আমি যে ট্রিটমেন্ট প্ল্যানে যাব, ট্রিটমেন্ট প্ল্যান এবার আমার ড্রাগ ট্রিটমেন্ট। আমি কী করব, যে আমি এই পেশেন্টের কী করব, আমি এই পেশেন্টকে ভাগ করে ফেলবো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মানে কি, আমার এই পেশেন্টের কি মাইল্ড এসএলই, নাকি আমার এই পেশেন্টের মডারেট এসএলই, নাকি আমার এই পেশেন্টের সিভিয়ার এসএলই, এটা ভাগ করে ফেলতে হবে ডিপেন্ডিং অন দি ক্লিনিক্যাল পিকচার। কেন এটা ভাগ করার দরকার কি,